আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো ব্ল্যাক ক্র্যাব। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে হঠাৎ করে পৃথিবীর তাপমাত্রা এতটাই কমতে শুরু করে যে পুরো পৃথিবীর সমস্ত পানি একদম বরফ হয়ে যায়। এমনকি পৃথিবীর মাঝে যত বিশাল বিশাল মহাসাগর রয়েছে সেগুলোর পানি পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। প্রায় 200 বছর ধরে সম্পূর্ণ পৃথিবীর সবকিছু চাপা পড়ে থাকে বরফের নিচে। মানুষ ক্ষুধা, পিপাসা এবং অতিরিক্ত ঠান্ডায় জমে মরতে থাকে। এতে করে সম্পূর্ণ পৃথিবী হয়ে যায় মানবশূন্য। পুরো পৃথিবী পৌঁছে যায় ধ্বংসের একদম দ্বার প্রান্তে। তবে তারপরও পৃথিবীতে যে সমস্ত মানুষেরা সার্ভাইভ করছিল তারাই একসময় নেমে পড়ে পৃথিবীকে রক্ষা করার ভয়াবহ এক মিশনে। কিন্তু পৃথিবীর এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা কিভাবেই বা সার্ভাইভ করছিল, আর তারা কি শেষ পর্যন্ত পৃথিবীকে রক্ষা করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক বরফের নিচে তলিয়ে যাওয়া এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীর পরিস্থিতি পুরোপুরিভাবে বদলে গিয়েছিল। পৃথিবীর আবহাওয়া, জলবায়ু কোনো কিছু আর আগের মতো নেই। আসলে এখন থেকে আরও বহু বছর আগে হঠাৎ করে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিমাণে পরিবর্তন ঘটে। ফলে সম্পূর্ণ পৃথিবীর তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবী যেন একদম বরফের নিচে চলে যায়। মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি ছোট ছোট নদীনালা থেকে শুরু করে সমুদ্রের পানি পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। ফলে পান করার মতো পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে পৃথিবীর শত শত মানুষ মারা যায়। আস্তে আস্তে দুর্ভিক্ষের কারণে মানুষের মধ্যে শুরু হয়ে যায় ভয়ানক যুদ্ধ। আস্তে আস্তে মানুষ মানুষের শত্রু হয়ে যায়। পুরো পৃথিবী পৌঁছে যায় ধ্বংসের একদম দ্বার প্রান্তে। মানুষ ক্ষুধা, পিপাসা এবং বিভিন্ন রোগের কারণে মারা যেতে থাকে। আর এমনই ভয়ানক এক পৃথিবীতে সার্ভাইভ করার জন্য প্রত্যেকটি মানুষই নিজের মতো করে এক একটি গ্রুপ তৈরি করে রেখেছে। কারণ এখন পৃথিবীতে একা একা সার্ভাইভ করা কোনোদিনও সম্ভব নয়। মানুষ এখন এমন হয়ে গিয়েছে যে সুযোগ পেলেই একে অপরের উপর হামলা করছে। এরপর আমরা সুইডেনের একটি দৃশ্য দেখতে পাই। সমস্ত শহরগুলোর মতোই সুইডেনও এখন বরফের নিচে তলিয়ে গিয়েছে। তো এবার আমরা একটি গাড়ির মধ্যে ক্যারোলিন নামক একজন মহিলাকে দেখতে পাই। সে তার মেয়েকে নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, আর তাদের গাড়িতে থাকা রেডিওর মধ্যে ভয়ানক কিছু নিউজ বলা হচ্ছিল। তবে এই নিউজটিতে বলা ঘটনার মতো ঘটনা প্রতিনিয়ত তাদের আশেপাশেই ঘটে চলেছে। তাই ক্যারোলিন এই সমস্ত নিউজে খুব একটা পাত্তা দেয় না। তবে এমন সময় আবার বাহিরে অনেক গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। দেখা যায় যে বাহিরে মানুষ আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করছে। আসলে কয়েকজন সোলজার তাদের গান দিয়ে অনেক মানুষকে মেরে ফেলছে। তাই মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি করছিল। এই দৃশ্য দেখে ক্যারোলিনের মেয়ে লোরা অনেক ভয় পেয়ে যায়। আর সে ক্যারোলিনকে বলে, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত মা। কিন্তু ক্যারোলিন তার মেয়েকে শান্ত হতে বলে, আর সে কোনোমতে লোরাকে নিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় যে সেই সোলজাররা এসে তাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলছে। আর এখান থেকেই ঘটনা চলে যায় প্রায় কয়েক বছর পরে। এখানে আমরা পৃথিবীর ভয়ানক পরিস্থিতি দেখতে পাই, যেখানে মানুষ পৃথিবীতে বসবাস করছে পোষা প্রাণীর মতো। সবকিছু যেন চলে গিয়েছিল মিলিটারিদের নিয়ন্ত্রণে। এ সময় পৃথিবীতে যেন একটি মাত্রই নিয়ম ছিল, মারো অথবা মরো। হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে গেলেও যেন কারো কিছু যায় আসে না। তো এখানে আমরা ক্যারোলিনকে দেখতে পাই। ক্যারোলিন এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে করতে সে তার মেয়েকে হারিয়ে ফেলেছিল। তাই বাধ্য হয়ে সে অনেক সাহসী হয়ে ওঠে। সে নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করে কোনোমতে একটি মিলিটারিদের দলে যোগদান করে। তো সে আজকে একটি ট্রেনে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একজন সোলজার মাঝ রাস্তাতে ট্রেনটিকে থামিয়ে দেয়। আর সে এখানে ক্যারোলিনকে বলে যে তাকে মিলিটারিদের বেসে ডাকা হয়েছে, তার জন্য নাকি একটি নতুন অর্ডার আছে, তাই তাকে এখন যেতে হবে। যদিও ক্যারোলিন কোনোভাবেই যেতে চাইছিল না, কিন্তু একজন মিলিটারি তাকে নিতে এসেছে। এই মিলিটারির নাম হচ্ছে জেকাব। তো এখানে বাধ্য হয়ে ক্যারোলিনকে জেকাবের সঙ্গে যেতে হয়। তারা দুজন মিলে একটি গাড়িতে করে মিলিটারি বেসের দিকে যেতে থাকে। তবে রাস্তাতে জেকাব ক্যারোলিনকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, আর সে ক্যারোলিন সম্পর্কে নানা বিষয় জানতে চায়। কিন্তু ক্যারোলিন তার কথায় খুব একটা পাত্তা দেয় না। এবার ক্যারোলিন দেখতে পায় যে তাদের গাড়িটি একটি টাউনের রাস্তা দিয়ে ঘোরানো হয়েছে। ক্যারোলিন এটা খুব ভালো করেই জানে যে এটা আসলে মিলিটারি বেসের রাস্তা নয়। এবার কিছু দূর যাওয়ার পর জেকাব একটি জায়গাতে গাড়ি থামায়, আর সে ক্যারোলিনকে বলে যে সে কিছু জিনিস আনার জন্য যাচ্ছে। তাই ক্যারোলিন যেন গাড়ির ভেতরেই থাকে, কারণ আশেপাশে অনেক ভয়ঙ্কর মানুষ রয়েছে। তারা যে কোনো সময় ক্যারোলিনের ক্ষতি করতে পারে। কিন্তু ক্যারোলিন তার কোনো কথাই শোনে না। জেকাব সেখান থেকে চলে যাওয়ার পর সে দ্রুত সেই গাড়ি থেকে বেরিয়ে আসে।
আর সে সেখানে থাকা মানুষদের কাছে তাদের পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। কিন্তু এটা ছিল তার সবচাইতে বড় ভুল, কারণ সেখানকার মানুষই তখন তার উপর উল্টো হামলা শুরু করে দেয়। কিন্তু সৌভাগ্যবশত ক্যারোলিনের কাছে অস্ত্র ছিল, আর সে অস্ত্রের ব্যবহার অনেক ভালোভাবেই জানত, তাই সেখানকার কোনো মানুষই তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু তারপরে এই জায়গাটি এখন তার জন্য ছিল অনেক বেশি বিপজ্জনক। তাই সে প্রায় অনেক সময় ধরে জেকাবের জন্য অপেক্ষা করার পর সে তাদের গাড়িটি নিয়ে জেকাবকে রেখেই সেখান থেকে পালিয়ে আসে। এরপর সে সঠিক রাস্তা অনুযায়ী সোজা চলে আসে মিলিটারিদের বেসে। কিন্তু এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সমস্ত মিলিটারিরা তার দিকে বন্দুক তাক করে। ক্যারোলিন এতে অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর ক্যারোলিনকে জিজ্ঞাসা করা হয় যে জেকাব কোথায়। ক্যারোলিন তখন বলে যে সে তার সঙ্গে এই পর্যন্ত পৌঁছতে পারেনি। সে তাকে রেখে একটি জায়গাতে যাওয়ার পর অনেক সময় পার হয়ে গেলেও আর ফিরে আসেনি, তাই সে একাই এখানে চলে এসেছে। আর এটা শোনার পর ক্যারোলিনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। আর ভেতরে আসার পর ক্যারোলিন দেখতে পায় যে এখানে তার মতো আরও বেশ কয়েকজন মানুষকে ডাকা হয়েছে, যাদের মধ্যে একজনের নাম ছিল ডেভিড, অন্যজনের নাম ছিল স্যাম এবং বাকি আরেকজনের নাম ছিল এরিক। তবে এখানে ডেভিড নামক যেই ব্যক্তিটি ছিল সে আসলে মিলিটারিদের বেসের ব্যাপারে অনেক তথ্যই জানত। সে সেই প্রত্যেকটি বেসের ব্যাপারে অনেক ভালোভাবেই জানে, যেগুলো মূলত মিলিটারিদের কন্ট্রোলে ছিল। তো সে এখানে স্যামকে দেখে চিনতে পারে, আর সে সবাইকে বলে স্যাম নামক এই ব্যক্তিটি বেস নম্বর 15 থেকে এসেছে। সে সেখানকারই একজন সদস্য। তবে গতকাল রাতে বেস নম্বর 15-এ হামলা হয়েছে, যার ফলে সেখানে থাকা প্রত্যেকটি মানুষই মারা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র এখন স্যাম বেঁচে আছে, কারণ স্যামকে গতকালই এখানে ডাকা হয়েছিল। একথা জানতে পেরে স্যাম একদম অস্থির হয়ে পড়ে, কারণ তাদের বেসের মধ্যে হামলার ব্যাপারে সে কিছুই জানে না। তাই সে ডেভিডের কাছে পুরো ঘটনা জানতে চায়। তো তারা সবাই মিলে এখানে এই সমস্ত ব্যাপারেই কথা বলছিল। কিন্তু এমন সময় সেখানে তাদের কাছে একজন মিলিটারি আসে, যার নাম হচ্ছে ক্যাপ্টেন ফর্স। আর ক্যাপ্টেন ফর্স তাদেরকে সেখানকার একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে তাদের কর্নেল অ্যারেট ছিল। তো এখানকার পরিস্থিতি দেখে তারা সবাই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিল যে তাদেরকে হয়তো এখানে বিশেষ কোনো মিশনের জন্য আনা হয়েছে। এবার ক্যাপ্টেন ফর্স এখানে তাদের সবাইকে বলে, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই জানতে পেরেছেন যে বর্তমানে বাহিরের পরিস্থিতি কতটা ভয়াবহ। একের পর এক আমাদের মিলিটারি বেসে হামলা চলছে। শত্রুরা আমাদের ক্যাম্পগুলোকে ধ্বংস করে আমাদেরকে হত্যা করার মিশনে নেমেছে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ জায়গায় প্রায় তাদের দখলে। এখন পর্যন্ত তারা আমাদের 3টি বেসকে ধ্বংস করে দিয়েছে। আসলে বর্তমানে যেহেতু খাবার পানির অনেক সংকট দেখা দিয়েছে, তাই তাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষদেরকে শেষ করে দেয়া, যাতে করে শুধুমাত্র পুরো পৃথিবীতে তারাই রাজত্ব করতে পারে। আর তাছাড়া তাদের মনে ভয় রয়েছে যে পৃথিবীতে যদি অধিকাংশ মানুষ থাকে তাহলে তো বেশি পরিমাণে খাবার পানি খরচ হবে। তাই মূলত তারা মানুষ হত্যার এই ধরনের মিশনে নেমেছে। তো ক্যাপ্টেন ফর্স এখানে তাদেরকে বিভিন্ন ম্যাপের মাধ্যমে দেখায় যে এখন পর্যন্ত তাদের কত হাজার মানুষ মারা গিয়েছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই তাদের এই বেসটিও পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। ফলে এখানেও আর কোনো মানুষেরই অস্তিত্বই থাকবে না। তবে কর্নেল এরেড এখানে বলে, আমরা যত চেষ্টাই করি না কেন এটা একদম নিশ্চিত যে তাদের কাছে আমরা হারতে চলেছি, কারণ তাদের টিম কতটা শক্তিশালী এই ব্যাপারে কারো ধারণাই নেই। তবে এখনো আমাদের কাছে একটি উপায় আছে, যেটার মাধ্যমে হয়তো পুরো যুদ্ধই থেমে যাবে। আমরা একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাই, পৃথিবীর ইতিহাসে এমনটা প্রথমবার ঘটেছে যে সম্পূর্ণ আর্কটিক মহাদেশ বরফের নিচে ঢাকা পড়েছে। কোনো স্থানে এক ফোঁটা পানি নেই, চারিদিকে শুধু বরফ আর বরফ। কিন্তু সেখানকার বরফের স্তর অনেক বেশি পাতলা, যার ফলে সেটার উপর দিয়ে গাড়ি চলাচল কোনোভাবেই সম্ভব নয়, কারণ এতে করে গাড়ি একদম বরফের নিচে থাকা পানিতে চলে যাবে। তাই সোলজাররা একমাত্র আইসকেট পরে এই স্থানটিকে পার করতে পারবে, কারণ স্কেটিংয়ের মাধ্যমে এই রাস্তাটিকে পার করা সম্ভব। তাই তোমরা কি বুঝতে পারছো যে শুধুমাত্র তোমাদেরকে এখানে কেন ডাকা হয়েছে? আসলে তারা 4 জনই ছিল স্কেটিংয়ে অনেক বেশি এক্সপার্ট। তারা ছিল প্রফেশনাল স্কেটার। তো এরিড এখানে তাদেরকে বলে যে মূলত স্কেটিংয়ের মাধ্যমেই তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি মিশন কমপ্লিট করতে হবে। আসলে তাদেরকে স্কেটিং করে এখান থেকে অনেক দূরের একটি ক্যাম্পে যেতে হবে, যেখানে তাদের মূল কাজ হচ্ছে 2টো বক্স পৌঁছে দেয়া, যেগুলোকে মূলত ক্যাপসুল বলা হয়ে থাকে। আর তাদেরকে যেই বেসটিতে যেতে হবে সেটা মূলত একটি অটো রিসার্চ সেন্টার। কিন্তু সেখানে পৌঁছানোটা কোনো মুখের কথা ছিল না, কারণ হাজারো শত্রুর নজরকে মোকাবেলা করে তাদেরকে গোপনে সেই জায়গাতে পৌঁছতে হবে। তা না হলে সেখানেই তাদের মৃত্যু নিশ্চিত। তার উপর আবার প্রতিকূল আবহাওয়া তো থাকছেই। কিন্তু যদি তারা কোনোভাবেই সমস্ত বাধা অতিক্রম করে মিশনটিকে কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে তারা শত্রুপক্ষকে মোকাবেলা করতে পারবে। তারা হয়তো সবাইকে বাঁচাতে পারবে।
কর্নেল এরিড বলে যে এই মিশনটির নাম হচ্ছে ব্ল্যাক ক্র্যাব, কারণ তাদেরকে এমনভাবে মিশনটিকে কমপ্লিট করতে হবে ঠিক যেভাবে অন্ধকারে ক্র্যাবরা চলাচল করে। এরিড এখানে সবাইকে আরও বলে, তোমাদেরকে মিশনটি কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পুরো মানব সভ্যতাও হেরে যাবে। আমাদের সবকিছু একদম শেষ হয়ে যাবে, এমনকি পৃথিবীতে আর আমাদের অস্তিত্বও থাকবে না। এসব কথা শুনে ক্যারোলিন এরিডকে বলে, আপনি নিশ্চয়ই এটা খুব ভালোভাবেই জানেন যে অটো রিসার্চ সেন্টার এখান থেকে কতটা দূরে। সেখানে পৌঁছতে হলে আমাদেরকে প্রায় কয়েক হাজার মাইল রাস্তা পার হতে হবে, তাও আবার কোনো গাড়িতে নয়, বরং স্কেটিং করে। এটা কি আদৌ সম্ভব? তাছাড়া যে সমস্ত রাস্তা আমাদেরকে পার হতে হবে সেখানকার প্রত্যেকটি জায়গাতে রয়েছে শত্রুদের আস্তানা। আপনার কি মনে হয় আমরা কি সেখান থেকে বেঁচে ফিরতে পারবো? আমার কাছে এটাকে কোনো ব্ল্যাক ক্র্যাব মিশন নয়, বরং আমার তো এটাকে সুইসাইড মিশন মনে হচ্ছে, তাই আমি এই মিশনে থাকতে পারছি না। কিন্তু একথা শুনে এরিড কিছুটা রেগে যায়, আর সে ক্যারোলিনকে বলে, আমি তোমাদেরকে মিশনে যাওয়ার জন্য অনুরোধ করছি না, বরং এটা হচ্ছে অর্ডার। এখানকার নাগরিক হিসেবে তোমাদেরকে তো এই দায়িত্ব পালন করতেই হবে। কিন্তু তারপরও ক্যারোলিন যখন রাজি হচ্ছিল না, তখন এরিড একা একা ক্যারোলিনের সঙ্গে কথা বলে। সে এখানে ক্যারোলিনকে তার মেয়ের ব্যাপারে বলে, যাকে আমরা মুভির শুরুর দিকে ক্যারোলিনের সঙ্গে দেখেছিলাম, যার নাম ছিল লোরা। তো এরিড এখানে লোরের একটি ছবি দেখিয়ে বলে, আমরা অনেক চেষ্টার পর তোমার মেয়ের সন্ধান পেয়েছি। তোমার মেয়ে এখন সেখানকারই একটি ক্যাম্পের মধ্যে বন্দী রয়েছে, যেখানে তোমাদেরকে ক্যাপসুল দুটি পৌঁছে দিতে হবে। মেয়ের কথা জানতে পেরে ক্যারোলিন একদম স্তব্ধ হয়ে যায়, কারণ সে অনেকদিন ধরেই তার মেয়েকেই খুঁজে বেড়াচ্ছে। তাই সে এবার কোনো কিছু চিন্তা না করেই সঙ্গে সঙ্গে মিশনের জন্য রাজি হয়ে যায়। তো এরিডের সঙ্গে সমস্ত কথোপকথন শেষ করে ক্যারোলিন যখন তার বাকি সঙ্গীদের কাছে আসে, তখন সে দেখতে পায় যে তারা সবাই এই মিশনটির ব্যাপারে কথা বলছে। তারা সবাই এখানে একে অপরকে বলে যে ক্যারোলিন তো ঠিক কথাই বলেছে, এটা আসলে একটি সুইসাইড মিশন, তাই আমাদের কারোই সেখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু এসব কথা শুনে ক্যারোলিন তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মিশনটি তাদের জন্য কতটা জরুরি, আর তারা যেহেতু প্রফেশনাল স্কেটার, তাই শুধুমাত্র তারাই পারবে এই মিশনটিকে কমপ্লিট করতে। আর এই মিশনটির মাধ্যমেই তারা হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারবে, তাই তাদের অবশ্যই এই মিশনটিতে যাওয়া উচিত। এরপর ডেভিড এখানে বলে যে এই মিশনটি কমপ্লিট হয়ে গেলে সে তার ভাইকে খুঁজতে যাবে। এরপর সে স্যামকে জিজ্ঞাসা করে, মিশনটি কমপ্লিট হলে তুমি কি করবে স্যাম? স্যাম তখন বলে যে কিছুদিন আগেই তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পৃথিবীর এই পরিস্থিতির কারণে সে তার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে। তাই মিশনটি কমপ্লিট হওয়ার পর যদি এই যুদ্ধ থেমে যায়, তাহলে সবার প্রথমে সে তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করবে। এরপর সে হয়তো বিয়ে করে সুন্দরভাবে বাঁচবে। কিন্তু আসলে এই যুদ্ধ চলছিল বহু বছর ধরে, তাই এটা শেষ হওয়া এতটা সহজ ছিল না, কারণ পৃথিবীর পরিস্থিতি এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। তো এবার কিছুক্ষণ পরেই তাদের কাছে ক্যাপ্টেন ফোর্স আসে, আর সে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে বলে যে এখন তাদের সবার বিশ্রাম নেওয়া উচিত, কারণ কাল সকালবেলায় তাদেরকে মিশনে বের হয়ে যেতে হবে। তবে তারা শুধুমাত্র স্কেটিং করে রাস্তা পার হবে রাতের বেলায়, আর দিনের বেলায় তাদের কাজ হচ্ছে যে কোথায় কোথায় শত্রুরা রয়েছে সেদিকে খেয়াল রাখা। তাই তারা সবাই মিলে তাদের মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর তারা এখন যে বেসটিতে রয়েছে এটাই ছিল তাদের এরিয়ার একমাত্র বেস, যেটা কিনা এখন পর্যন্ত সুরক্ষিত আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মাঝরাতের সময় শত্রুরা এই বেসটির উপরও হামলা শুরু করে দেয়। কিন্তু যাদের যাদের ব্ল্যাক ক্র্যাব মিশনে যাওয়ার কথা ছিল তারা কোনো মতে নিজেদেরকে বাঁচিয়ে নেয়, কারণ তাদের কিছু হয়ে গেলে এই যুদ্ধ আর কোনোদিনও থামবে না, পৃথিবী হয়ে যাবে মানবশূন্য। তাই তারা সবাই মিলে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এমন সময় দেখা যায় যে সেখানে জেকাব চলে এসেছে, কিন্তু ক্যারোলিন কেন যেন শুরু থেকেই জেকাবকে খুব একটা পছন্দ করত না। তো জেকাবেরও যেহেতু এই মিশনটিতে যাওয়ার কথা ছিল, তাই সে নিজেও প্রস্তুত হয়ে তাদের টিমে যোগদান করে। আর এখানে কর্নেল এরিড এসে তাদের পুরো টিমকে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এখানে তাদের টিম পরিচালনার দায়িত্বে ছিল ক্যাপ্টেন ফোর্স। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে তাদের ব্ল্যাক ক্র্যাব মিশনের উদ্দেশ্যে। তারা স্কেটিং করতে করতে অনেকটাই দূরে চলে আসে। চারিদিকে অন্ধকার থাকার কারণে তারা বেঁচে যায়, আর পেছনে তাদের পুরো বেস একদম ধ্বংস হয়ে যায়। এদিকে তারা ঘন্টার পর ঘন্টা সারা রাত স্কেটিং করতে থাকে। আর ভোরবেলায় যখন সূর্য উঠতে শুরু করে, তখন ক্যাপ্টেন এখানে সবাইকে বলে যে এখন তাদেরকে কোনো সুরক্ষিত জায়গাতে লুকিয়ে পড়তে হবে, আর সেখানে সারাদিন বিশ্রাম করে আবারও তাদেরকে রাতের বেলা রওনা দিতে হবে। তারা সবাই তখন আশেপাশের জায়গাগুলো দেখতে থাকে যে কোথায় তারা আজকে সারাদিন থাকতে পারবে। কিন্তু যখন তারা একটি জায়গাতে দাঁড়িয়েছিল, ঠিক তখনই বরফের পাতলা একটি স্তর ভেঙে ক্যাপ্টেন পানিতে পড়ে যায়।
এটা দেখতে পেয়ে সবাই অনেক ভয় পেয়ে যায় আর তারা বাঁচার জন্য সবাই সেখানে শুয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে যে কিভাবে তারা ক্যাপ্টেনকে উদ্ধার করবে। আর সবচাইতে বিপজ্জনক ব্যাপার হচ্ছে যে তাদের সেই গুরুত্বপূর্ণ ক্যাপসুল দুটিও ছিল ক্যাপ্টেনের কাছে, কিন্তু ক্যাপ্টেন বরফের একদম নিচে চলে যাওয়ার কারণে কেউই উপর থেকে তাকে দেখতে পাচ্ছিল না। তাই ক্যারোলিন তখন কোনো কিছু চিন্তা না করে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য সেও তখন পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সে দেখতে পায় যে ক্যাপ্টেন অনেক দূরে চলে গিয়েছে। সে এমন একটি জায়গাতে চলে গিয়েছে যেখানকার বরফ ছিল অনেক মোটা, তাই তাকে সেখান থেকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব ছিল না। এরপর ক্যারোলিন ক্যাপ্টেনের কাছে গিয়ে দেখতে পায় যে সে হয়তো ঠান্ডায় জমে মারা গিয়েছে। তাই সে দ্রুত ক্যাপ্টেনের কাছ থেকে ক্যাপসুল দুটো বের করে নেয়, কিন্তু ততক্ষণে তার নিজের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তারপরও সে কোনো মতে উপরে আসতে সক্ষম হয়, কিন্তু তার শরীরের অনেক অংশ বরফে জমে গিয়েছিল। তাই সবাই মিলে ক্যারোলিনকে বাঁচানোর জন্য অনেক দূরে একটি বাড়ি খুঁজে পেয়ে সেই বাড়ির মধ্যে নিয়ে আসে, আর সেখানে তারা আগুনের ব্যবস্থা করে এবং কোনো মতে তার শরীরে জমে যাওয়া অংশগুলোকে গরম করে ফেলে, যার ফলে তার প্রাণ তো বেঁচে যায়। কিন্তু এখন সবচাইতে বড় দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে যে তাদের সঙ্গে এখন তাদেরকে লিড করার জন্য তাদের ক্যাপ্টেন নেই। তাই ডেভিড এখানে সবাইকে বলে, আমাদের মিশনটি কমপ্লিট করতে অবশ্যই আমাদের একজন ক্যাপ্টেনের প্রয়োজন। তাই আমরা এখন থেকে জেকাবকেই ক্যাপ্টেন হিসেবে মানব, কারণ জেকাব অনেক পুরনো একজন মিলিটারি সদস্য এবং তার র্যাঙ্ক আমাদের সবার চাইতে অনেক বেশি। তাই তাকে ক্যাপ্টেন মানাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু একথা শুনে ক্যারোলিন কিছুটা রেগে যায়, কারণ তার কাছে জেকাবকে খুব একটা সুবিধার মনে হতো না। তাই সে এখানে বলে, আমাদের মধ্যে এতজন থাকতে জেকাবে কেন? তাছাড়া সে তো আমাদের মেইন মিটিংয়ে উপস্থিতি ছিল না। সে আমাদের মিশন সম্পর্কে কি জানে? সে তো এমনি আমাদের সঙ্গে এসেছে। তাহলে তাকে ক্যাপ্টেন বানানোটা কতটা যুক্তিসম্পন্ন হবে সেটা আমার জানা নেই। আর ক্যারোলিনের এই সমস্ত কথায় তার সঙ্গে জেকাবের ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু ডেভিড এখানে কোনো মতে ক্যারোলিনকে বুঝিয়ে ফেলে। আর ফাইনালি এখন তাদের টিম ক্যাপ্টেন হয় জেকাব। তো তারা আজকে পুরো দিনটাতেই এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকে। তবে এখন তারা যেই জায়গাটিতে রয়েছে সেটা আসলে ছিল শত্রুদের এলাকা, তাই তারা সবাই খুবই সাবধানতার সাথে সেই বাড়িটিতে ছিল। তবে ক্যারোলিন যখন বাড়ির ভেতরে বসেছিল তখন সে বাহির থেকে একটি শব্দ শুনতে পায়, আর বাহিরে এসে সে দেখতে পায় যে স্যাম এখানে একটি রেডিওর মাধ্যমে সিগন্যাল খোঁজার চেষ্টা করছে, যাতে করে সে আশেপাশের খবরাখবর জানতে পারে। কিন্তু ঠিক এমন সময় সেখানে শত্রুদের একটি হেলিকপ্টার চলে আসে। তাই তারা সবাই মিলে দ্রুত তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলে আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে শত্রু দলের যে সোলজাররা ছিল তারা এখানে তাদের অস্ত্রের মাধ্যমে সেই বাড়িটিকে একদম ধ্বংস করে দেয়, যাতে করে কেউ এখানে এসে লুকিয়ে থাকতে না পারে। এদিকে ক্যারোলিন স্যামের দিকে একটি বন্দুক তাক করে, আর সে স্যামকে বলে, সত্যি করে বলো, তুমি কার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলে? আমার তো মনে হচ্ছে তুমি শত্রুদের দলের কোনো সদস্য। কিন্তু স্যাম এখানে ক্যারোলিনকে বলে, তুমি এসব কি বলছো? আমি তো শুধুমাত্র আমার বেসের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলাম। আমি জানার চেষ্টা করছিলাম তারা ঠিক আছে কিনা। আর তার ভেতরেই শত্রুপক্ষের দলেরা চলে এসেছে। গতকাল তো ডেভিডে বলেছিল যে আমাদের বেসের মধ্যে হামলা হয়েছে, তাই আমি জানতে চাচ্ছিলাম যে আমার গার্লফ্রেন্ড বেঁচে আছে কিনা। কিন্তু ডেভিড এখানে উল্টো তার উপর আক্রমণ করে, আর সে ক্যারোলিনকে বলে, একে মেরে ফেলো। আমার তো মনে হচ্ছে শত্রুদেরকে সেই ইনফর্ম করেছে, তা না হলে তারা এখনই এখানে এসে বাড়িটি ধ্বংস করবেই বা কেন? কিন্তু জেকাব এখানে বলে, শুধুমাত্র সন্দেহের উপর কোনো মানুষকে মেরে ফেলাটা ঠিক হবে না। তোমরা শুধু তার কাছ থেকে তার অস্ত্র ছিনিয়ে নাও। তাকে এই পুরো মিশনটি অস্ত্র ছাড়াই পার করতে হবে, আর এটাই তার জন্য অনেক বড় একটি শাস্তি। তো এবার কিছুক্ষণ পর যখন অন্ধকার নেমে আসে তখন তারা সবাই মিলে আবারও রওনা হয় তাদের মিশনে। তারা আগের মতোই সেই পাতলা বরফের স্তর দিয়ে চলছিল, আর যখন তারা কিছুটা দূরে চলে আসে তখন একটি জায়গাতে এসে তারা একদম আটকে ওঠে, কারণ তারা দেখতে পায় যে বরফের নিচে বহু মানুষের লাশ চাপা পড়ে আছে। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা অবাক হয়ে চারিপাশটা দেখতে থাকে। কিন্তু ঠিক এমন সময় সেখানে আবারও শত্রুদের একটি হেলিকপ্টার চলে আসে, আর দুর্ভাগ্যবশত সোলজাররা তাদেরকে দেখে ফেলে। এতে তারা সবাই একদম ভয় পেয়ে যায়, আর বাঁচার জন্য তারা প্রত্যেকে আলাদা আলাদা দিকে চলে যায়, যাতে করে শত্রুরা কনফিউজড হয়ে যায় যে তারা কাকে ছেড়ে কাকে মারবে। তো তারা যে যত স্পিডে পারছিল তত স্পিডেই দৌড়চ্ছিল। আর প্রায় অনেকটা দূরে চলে আসার পর তারা তাদের সামনে বিশাল বড় একটি ব্রিজ দেখতে পায়, আর তারা প্রত্যেকে নিজেদের মতো করে সেই ব্রিজটির নিচে লুকিয়ে পড়ে, যার ফলে শত্রুপক্ষ তাদেরকে আর খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। আর এবারের মতো তারা সবাই বেঁচে যায়। এবার জেকাব তাদের সবাইকে বলে যে দৌড়তে দৌড়তে তারা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই তাদের সবারই এখন কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। তো এবার বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা সবাই মিলে আবারও বেরিয়ে পড়ে তাদের সফরে।
কারণ সেখানে খুব বেশি সময় থাকলে সেই সোলজাররা আবারও ফিরে আসতে পারে। এরপর স্কেটিং করতে করতে তারা অনেকটাই দূরে চলে আসে, আর একটি জায়গাতে এসে তারা অনেকগুলো পরিত্যক্ত বাড়ি দেখতে পায় যেখানে কোনো মানুষই ছিল না। তো সেই জায়গাটিকে ভালোভাবে তল্লাশি করার সময় তারা ঠিক সামনে একটি বার দেখতে পায়। সেই বারটির ভেতরে আবার লাইট জ্বলছিল, তাই তারা লুকিয়ে লুকিয়ে সেই বারের ভেতরের পরিস্থিতি দেখার চেষ্টা করছিল। আর কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে আসলে সেই বারটির মধ্যে একটি বয়স্ক দম্পতি রয়েছে। তাই তারা সবাই তখন বারটির ভেতরে চলে যায়, আর ভেতরে এসে তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো বার নয়, বরং একটি বাড়ি। তবে এই বয়স্ক দম্পতি তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা আসলে তাদেরকে শত্রুপক্ষের সোলজার ভেবেছিল, কিন্তু তারা তাদেরকে জানায় যে তারা তাদের কোনো ক্ষতি করতে এখানে আসেনি। এটা জানতে পেরে সেই দম্পতি কিছুটা নিশ্চিন্ত হয়। এরপর তারা তাদের সবাইকে খাবার খেতে দেয়, আর খাবার খাওয়ার সময় তারা সবাই তাদের দুজনের কাছে জানতে চায় যে এত ঝুঁকি নিয়ে তারা এখানে কেন আছে, তারা বেঁচে গিয়ে কেন আশ্রয় নিচ্ছে না। সেই দম্পতি তখন তাদেরকে জানায় যে শত্রুরা তো বেসও ধ্বংস করে দিচ্ছে, তাই তার চাইতে ভালো তারা তাদের জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাতে চায়। তো এখানে কথা বলতে বলতেই ক্যারোলিনের হাত থেকে হঠাৎ করে একটি সুপের বাটি মাটিতে পড়ে যায়। এরপর সে যখন নিচু হয়ে সেই বাটিটি ওঠাতে যায়, ঠিক তখনই সে দেখতে পায় যে সেই বৃদ্ধ লোকটির কাছে বন্দুক রয়েছে, অর্থাৎ এরাও ছিল শত্রুদেরই লোক। এখানে আবার সেই বৃদ্ধ লোকটি বুঝে যায় যে ক্যারোলিন তাদের ব্যাপারে বুঝতে পেরে গিয়েছে, তাই সে অনবরত তাদের উপর শুট করতে শুরু করে। আর এখানে বাঁচার জন্য তারা উল্টো তাদের উপর শুট করতে থাকে। এতে করে দেখা যায় যে সেই বৃদ্ধ দম্পতির সঙ্গে সঙ্গে এখানে স্যামও মারা গিয়েছে, কারণ তাকে সেই বৃদ্ধ লোকটি গুলি করে দিয়েছিল। এতে তারা সবাই অনেক কষ্ট পায়। এদিকে ডেভিডের পেটেও গুলি লেগে গিয়েছিল, তাই তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এদিকে স্যামের কাছে যে রেডিওটি ছিল, হঠাৎ করে সেই রেডিওর মধ্যে একটি সিগন্যাল পাওয়া যায়। স্যামের সঙ্গে কেউ যোগাযোগ করার চেষ্টা করছিল। তো এরপর এরিক নামের সেই ছেলেটি কথা বলে জানতে পারে যে এটা আসলে স্যামের গার্লফ্রেন্ড, যার সঙ্গে স্যাম যোগাযোগ করার চেষ্টা করছিল। আর এখানে তারা সবাই বুঝে যায় যে তখন স্যাম আসলে সত্য কথাই বলছিল। বিষয়টি বুঝতে পেরে তারা সবাই অনেক কষ্ট পায়। তারা চাইলেও এখন আর স্যামের কাছে মাপ চাইতে পারবে না, তাই সমস্ত পরিস্থিতি মেনে নিয়ে তারা আবারও প্রস্তুত হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ে তাদের সফরে। তবে অনেকটা রাস্তা চলার পরে হঠাৎ করে ডেভিডের শরীর অনেক খারাপ হয়ে যায়। সে ঠিকমতো চলতেও পারছিল না। তবে এমন সময় তারা তাদের সামনে বিশাল বড় একটি জাহাজ দেখতে পায়। সেখানে হয়তো প্রয়োজনীয় কোনো জিনিস পাওয়া যেতে পারে, তাই তারা দ্রুত সেই জাহাজটির কাছে চলে যায়। তবে এই জাহাজটি পুরোপুরিভাবে বরফে জমে গিয়েছিল। তারপরও তারা জাহাজটির ভেতরে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র খুঁজতে থাকে। তবে তারা স্কেটিং করতে করতে অনেকটাই দূরে চলে এসেছে, তাই তারা প্রত্যেকেই ছিল অনেক বেশি ক্লান্ত। এ কারণে কয়েক ঘন্টা তারা সেখানেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে অনেক খোঁজাখুঁজি করেও ডেভিডের জন্য তেমন কিছুই খুঁজে পাওয়া যায় না। ফলে ডেভিডের অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু ডেভিড যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। এদিকে এই সমস্ত পরিস্থিতি দেখে এরিক অনেক ভয় পাচ্ছিল, তাই সে এখানে ক্যাপসুল হাতে নিয়ে সবাইকে বলে, আমি এই ক্যাপসুল দুটো খুলে দেখতে চাই। আমি জানতে চাই যে এগুলোর মধ্যে কি এমন জিনিস রয়েছে যেটা কিনা যুদ্ধ থামিয়ে দিতে পারবে। এটা তো আমাদের অবশ্যই জানা উচিত যে কোন জিনিসের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিচ্ছি। কিন্তু জেকাব এবং ক্যারোলিন তাকে বারবার নিষেধ করে। তবে এরিক তাদের কারো কোনো কথাই শোনে না। সে জোর করে ক্যাপসুলটিকে খুলে ফেলে। এরপর দেখা যায় যে ক্যাপসুলটির মধ্যে একটি ছোট্ট বোতলে এক ধরনের লিকুইড রয়েছে। প্রথমে তো তারা বুঝতেই পারছিল না যে লিকুইডটি আসলে কিসের হতে পারে। তবে অনেক সময় ধরে পর্যবেক্ষণ করার পর ক্যারোলিন বুঝতে পারে যে এটা তো আসলে এক ধরনের ভাইরাস, অর্থাৎ শত্রুদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা এই ভাইরাসটিকে বায়োলজিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা আসলে চাইছে যে ক্যাপসুলগুলোর মাধ্যমে সকলের মাঝে ভাইরাস ছড়িয়ে দিতে, কিন্তু এতে করে তো শত্রুদের পাশাপাশি সাধারণ জনগণও মারা যাবে। তো ক্যারোলিন এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারে যে আসলে তাদের মিলিটারি ফোর্সদের মূল লক্ষ্য হচ্ছে যে ভাইরাস ছড়িয়ে দেওয়ার পর শত্রুদের সঙ্গে যতজন ইচ্ছে মানুষ মারা যাক। তারাই যেহেতু এই ভাইরাসটিকে উৎপন্ন করেছে, তাই হয়তো তাদের কাছে এই ভাইরাসের এমন একটি প্রতিষেধক রয়েছে যে তাদের এই বিশাল সংখ্যার বিশেষ একটি গ্রুপ বেঁচে থাকবে, আর তারাই হয়তো তখন সব জায়গাতে রাজত্ব করবে। এটা হয়তো তাদের গোপন কোনো প্ল্যান হতে পারে। তো তারা সবাই এই সমস্ত বিষয় জানতে পেরে তারা প্রত্যেকেই অনেক অবাক হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সেই জাহাজটির মধ্যে তল্লাশি শুরু করে। তো তারা সবাই নিজের মতো করে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করেই এমন সময় আবার সেখানে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই তখন ভেতরে গিয়ে দেখতে পায় যে ডেভিড যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলেছে।
এটা দেখে তাদের প্রত্যেকেরই ডেভিডের জন্য অনেক খারাপ লাগছিল। তবে ক্যারোলিন এখানে সবাইকে বলে ডেভিডের গুলির আওয়াজে হয়তো যে কোনো সময় শত্রুরা এখানে চলে আসতে পারে, তাই দ্রুত আমাদেরকে তৈরি হয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। একথা শুনে এরিড এখানে ক্যারোলিনকে বলে মানুষ যে কতটা স্বার্থপর হতে পারে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। এখানে আমাদের সঙ্গী মারা গিয়েছে, তোমার তার ব্যাপারে কোনো পরোয়াই নেই। তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারো? ক্যারোলিন তখন বলে আমি এখানে মরতে আসিনি, বুঝেছ? আমি এসেছি শুধুমাত্র মিশন কমপ্লিট করতে। তাই মিশন কমপ্লিট করতে যদি আমাকে একাও যেতে হয় তাও আমি যেতে রাজি আছি। ক্যারোলিনের কথায় সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু আসলে ক্যারোলিন তো শুধুমাত্র তার মেয়ের কথাই ভাবছিল, কারণ তাকে তো যেভাবেই হোক তার মেয়েকে খুঁজে বের করতে হবে। এখন কেউ যখন ক্যারোলিনের সাথে আসছিল না, তখন ক্যারোলিন একাই ক্যাপসুল নিয়ে বেরিয়ে যায়। সে স্কেটিং করতে করতে অনেক দূরে চলে আসে, আর এক পর্যায়ে সে এমন একটি জায়গাতে এসে পৌঁছয় যেখানকার বরফের স্তর ছিল খুবই পাতলা। সেখানে এক পায়ে এগোনো মানে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেয়া। তারপরও ক্যারোলিন খুবই সাবধানতার সাথে সামনে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই বরফগুলো ভাঙতে শুরু করে। তাই ক্যারোলিন বাঁচার জন্য সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়ে। আসলে ক্যারোলিন সেই ক্যাপসুল দুটো নিয়ে কাউকে কোনো কিছু না বলেই মিশনে বেরিয়ে এসেছে, কারণ যখন তারা সবাই ক্যাপসুলের ভেতরে থাকা ভাইরাসটি সম্পর্কে জানতে পেরেছিল তখন তারা সবাই এই মিশনটিকে ক্যান্সেল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তারা কেউই চাইছিল না যে সাধারণ মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ুক। এতে তো উল্টো মানব সভ্যতা শেষ হয়ে যাবে, এতে শত শত মানুষ মারা যাবে। কিন্তু ক্যারোলিনের এতে কোনো কিছুই যায় আসে না, আর তাই সে ক্যাপসুলগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু তার বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই এরিক এবং জেকাব বিষয়টি জানতে পারে, তাই তারা দ্রুত ক্যারোলিনের পিছু করতে করতে তার কাছে চলে আসে। কিন্তু ক্যারোলিন তো ভাঙা বরফের টুকরোর মধ্যে ফেসে গিয়েছে, তাই তার পক্ষে এখন দাঁড়ানো সম্ভব ছিল না। কিন্তু এরিড এবং জেকাব কোনো মতে একটি রশির সাহায্যে ক্যারোলিনকে টেনে এনে বাঁচিয়ে নেয়। এরপর তারা তার কাছ থেকে সেই ক্যাপসুল দুটিকেও ছিনিয়ে নেয়। যদিও এখানকার রাস্তাগুলো ছিল খুবই বিপজ্জনক, কিন্তু তারপরও তাদেরকে এগিয়ে যেতেই হবে। তবে তারা এখানে সুরক্ষিত থাকার জন্য তারা তিনজনই একে অপরের সঙ্গে নিজেকে সেই দড়িটি দিয়ে বেঁধে ফেলে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই হঠাৎ করে কয়েকজন সোলজার তাদেরকে গুলি করতে শুরু করে। তবে সৌভাগ্যবশত এরিক ছিল একজন দক্ষ স্নাইপার, তাই সে মুহূর্তের মধ্যেই প্রত্যেকটি সোলজারকেই গুলি করে মেরে ফেলে। এরপর তারা তিনজনই সেই সোলজারদের ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়, যেটা এখন পুরোপুরি ফাঁকা ছিল। এবার পরের দিন সকালবেলা দেখা যায় যে শত্রুরা তাদের উপর হামলা করে ফেলেছে, আর অলরেডি জেকাবকে তারা আহত করে ফেলেছে। এরপর এরিড এবং তার উপরও যখন সোলজাররা হামলা করতেই যাবে তখন তারা গ্রেনেডের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করার চেষ্টা করে, কারণ তাদের কাছে খুব একটা গুলি ছিল না। তবে একটি গ্রেনেড ছুঁড়ে মারতে গিয়ে ক্যারোলিনের শরীরে গুলি লেগে যায়, যার ফলে তার হাতের গ্রেনেডটি সেই জায়গাতেই পড়ে যায়, আর সেটা ভুলবশত বিস্ফোরিত হয়ে এরিক মারা যায়। ক্যারোলিন এতে অনেক কষ্ট পেয়েছিল। এরপর ক্যারোলিন দেখতে পায় যে জেকাব আর এখানে নেই, তাই সে নিজেই সেখান থেকে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যাওয়ার পরেই সে জেকাবকে দেখতে পায়, কিন্তু জেকাব তার কোনো কথাই শুনছিল না। জেকাব আসলে সেই ক্যাপসুল দুটোকে নষ্ট করার জন্য সেখান থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু ক্যারোলিনের তো সেই ক্যাপসুলগুলো প্রয়োজন, কারণ এই ক্যাপসুল ছাড়া সে সেই বেসে প্রবেশ করতে পারবে না যেখানে তার মেয়ে রয়েছে। তাই সে বারবার জেকাবকে থামতে বলার পরও যখন সে কোনো কথাই শুনছিল না, ক্যারোলিন তাকে গুলি করতে বাধ্য হয়, যার ফলে জেকাব আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ক্যারোলিন তখন দ্রুত তার কাছ থেকে এসে ক্যাপসুলগুলো ছিনিয়ে নেয়, কিন্তু জেকাব এখানে ক্যারোলিনকে বলে তুমি দয়া করে এই কাজটি করো না, এতে করে কোটি কোটি মানুষের জীবন চলে যাবে, তাই এই ক্যাপসুলগুলোকে তুমি এখানেই ফেলে দাও। কিন্তু ক্যারোলিন তার কোনো কথা না শুনে সামনের দিকে এগিয়ে চলে যায়। তবে ক্যারোলিনের শরীরেও যেহেতু গুলি লেগেছিল, তাই কিছু দূর যাওয়ার পর তার অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। সেও মাটিতে বসে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই তার কাছে ঘোড়ায় চড়ে কয়েকজন সোলজার আসে, আর তারা ক্যারোলিনকে একটি কোড বলে। এটা ছিল তাদের মিশনেরই একটি সিক্রেট কোড, যেটার নাম হচ্ছে ক্র্যাপ। তো এই কথা শুনে ক্যারোলিনেরও কোডটির কথা মনে পড়ে যায়। সে তখন কোডটির অ্যান্সার দিয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। আর অনেক সময় পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি ফ্যাসিলিটি সেন্টারে দেখতে পায়, যেটা সেই বেসটির মধ্যে অবস্থিত। অর্থাৎ এটাই ছিল সেই অটো রিসার্চ সেন্টার, আর এখানে ক্যারোলিনকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তোলা হয়েছে। এরপর একজন ডক্টর ক্যারোলিনকে জানায় যে সে তার মিশনটি একদম সঠিকভাবে সাকসেসফুল করেছে, তাই এখানকার লিডার অ্যাডমিরাল তার সঙ্গে দেখা করতে চায়। তো কিছুক্ষণ পরেই অ্যাডমিরাল এবং তার সঙ্গীরা মিলে ক্যারোলিনের সঙ্গে দেখা করতে আসে। আর এই মিশনটি সফলভাবে কমপ্লিট করার জন্য অ্যাডমিরাল এখানে ক্যারোলিনকে অনেক অনেক অভিনন্দন জানায় এবং তাকে সবচাইতে সাহসী সোলজারের উপাধি দেয়া হয়। এমনকি তাকে একটি ব্যাচ পরিয়ে দিয়ে তার র্যাঙ্ক বাড়িয়ে দেয়া হয়।
এখানে আবার আমরা জেকাবকেও দেখতে পাই, অর্থাৎ তাকেও এখানে এনে সুস্থ করে তোলা হয়েছে। তো এবার ক্যারোলিন অ্যাডমিরালকে বলে, আমি আপনাদের কথা মতো অনেক রিস্ক নিয়ে এই মিশনটি কমপ্লিট করেছি, এখন আপনারাও আপনাদের কথা রাখুন। আমার মেয়ে লোরা কোথায়? আপনারা তাড়াতাড়ি ওর সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দিন। কিন্তু অ্যাডমিরাল এখানে তার কাছে ক্ষমা চায়, আর সে তাকে বলে যে লোরার ব্যাপারে ক্যারোলিনকে যা কিছু বলা হয়েছিল সে সবকিছুই ছিল মিথ্যে। ক্যারোলিন যাতে এই মিশনটিতে রাজি হয় তাই তারা ক্যারোলিনের মেয়ের ব্যাপারে এত বড় মিথ্যে কথা বলেছে। আসলে তাদের কাছে লোরা নেই। কিন্তু এই কথা শুনে ক্যারোলিন যেন একদম পাগলের মতো হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে অ্যাডমিরালের উপর হামলা করে। সে মারতে মারতে তার নাক মুখ একদম ফাটিয়ে দেয়। কিন্তু জেকাব এখানে এসে কোনো মতে তাকে সামলে নেয়। তবে ক্যারোলিন এখানে প্রচণ্ড রকমের কাজ ছিল, কারণ সে তো তার মেয়েকে দেখার জন্যই এত বিপদ উপেক্ষা করে এখানে এসেছে। এবার পরিস্থিতি কিছুটা শান্ত হলে ক্যারোলিন জেকাবের কাছে আসে, আর সে জেকাবকে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমার তাদের কাছে এই ভাইরাসটিকে পৌঁছে দেওয়া ঠিক হয়নি। কারণ যদি আমার মেয়ে এখন বাইরে কোথাও বেঁচে থাকে তাহলে তো সেও এই ভাইরাসে মারা যাবে, যেটা আমি কোনোদিনও হতে দেব না। আমি ভাইরাসটিকে নষ্ট করতে চাই। কিন্তু জেকাব তাকে বলে, এটা তোমার আগে ভাবা উচিত ছিল, আমি তোমাকে বারবার বলেছিলাম। কিন্তু এখন আমাদের আর কিছুই করার নেই, এখন চুপচাপ সবকিছু দেখতে হবে, কারণ আমাদের কাছে ভাইরাসটিকে নষ্ট করার আর কোনো উপায়ই নেই। ভাইরাসটি এখন ল্যাবে রাখা আছে, অর্থাৎ সেটা শুধুমাত্র তাদের আয়ত্তে। কিন্তু ক্যারোলিন তাকে বলে, তুমি কি ভুলে গিয়েছ, আমরা এই মিশনটি কমপ্লিট করার পর সবাই আমাদেরকে হিরো ভাবছে, আর আমরা এখন এই সুযোগটিকেই কাজে লাগাবো। আমাদেরকে এখন যে কোনো জায়গাতেই প্রবেশ করতে দেয়া হবে, আর এটাই হবে আমাদের ভাইরাস নষ্ট করার সবচাইতে বড় সুযোগ। এরপর ক্যারোলিন এবং জেকাব প্ল্যান করে সেই ল্যাবের সামনে চলে যায়, যেটার ভেতরে ভাইরাসের সেই ক্যাপসুলগুলো ছিল। তারা তাদের সঙ্গে গোপনে অস্ত্রও নিয়ে এসেছে, যেটা সম্পর্কে কেউই জানত না। তো এবার তারা ল্যাবের মধ্যে প্রবেশ করে সেখানে থাকা কয়েকজন সায়েন্টিস্টের উপর হামলা করে। কিন্তু এই ব্যাপারে আশেপাশের কেউই খবর পায়নি। তো তারা এই সায়েন্টিস্টদেরকে গুলি করে মারতেই যাচ্ছিল। কিন্তু সায়েন্টিস্টরা এখানে বাঁচার জন্য তাদেরকে বলে, তোমরা আমাদেরকে মেরো না, আমরা তোমাদেরকে তোমাদের কাজে সাহায্য করব। এরপর সায়েন্টিস্টরা জীবন বাঁচাতে তাদেরকে সেই ক্যাপসুলগুলো দিয়ে দেয়, এবং তারা দুজন যেন ক্যাপসুলগুলো নিয়ে বেরিয়ে যেতে পারে তাই তারা সেখানকার একটি ওয়ার্নিং অ্যালার্ম বাজিয়ে দেয়। ফলে বিপদ সংকেত বুঝতে পেরে বেস থেকে সবাই বেরিয়ে যায়। আর এই সুযোগে জেকাব এবং ক্যারোলিন সায়েন্টিস্টদের পোশাক পরে, আর ছদ্মবেশে তারাও ক্যাপসুল নিয়ে বাইরে চলে আসে। তারা কোনো মতে একটি হেলিকপ্টারের সামনে চলে আসে, যাতে করে তারা দূরে গিয়ে ভাইরাসটিকে ধ্বংস করতে পারে। কিন্তু ঠিক এমন সময় তাদের কাছে অ্যাডমিরাল এবং তার লোকেরা চলে আসে। তারা আসলে ক্যারোলিনদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছে। আর ক্যারোলিনের হাতে যেহেতু সেই ভাইরাসগুলো ছিল, তাই অ্যাডমিরালের লোকেরা ক্যারোলিনকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। তবে ক্যারোলিন এখানে জেকাবকে ইশারা দিয়ে চলে যেতে বলে। ক্যারোলিন একটি গ্রেনেডের মধ্যে সেই ছোট্ট ভাইরাসের বোতলগুলোকে লাগিয়ে রেখেছে, যেটাকে সে বিস্ফোরিত করে ভাইরাসটিকে নষ্ট করে দেবে। অ্যাডমিরাল তখন ক্যারোলিনকে বলে, তুমি এমনটা করো না, আমরা সবাই মিলে চাইলে আমাদের হাতে ক্ষমতা নিয়ে আসতে পারি, এতে আমাদেরই লাভ হবে। আমাদের কাছে এটার অ্যান্টিডট আছে, তুমিও চাইলে আমাদের টিমে যুক্ত হতে পারো। কিন্তু ক্যারোলিন তাদের কারো কথাই শোনে না। সে হাঁটতে হাঁটতে একদম একটি সমুদ্রের কিনারায় চলে যায়, আর তার কাছে গ্রেনেড থাকার কারণে কেউই তার কাছে যাচ্ছিল না। এদিকে জেকাব ক্যারোলিনকে উপর থেকে দেখছিল। তবে অ্যাডমিরাল এখানে ক্যারোলিনকে বলে, তুমি এটা কি করতে যাচ্ছ, তুমি তোমার মেয়ের ব্যাপারে একবার ভাবো। এই বলে সে পানিতে ঝাঁপ দিয়ে গ্রেনেডটিকে ফাটিয়ে দেয়। ফলে ভাইরাসের সঙ্গে সঙ্গে তার জীবনও শেষ হয়ে যায়। আসলে সে বাইরের ভাইরাসটি নষ্ট করতে গেলে চারিদিকে ভাইরাসটি ছড়িয়ে পড়ত, তাই সে নিজের জীবন দিয়ে ভাইরাসটিকে শেষ করেছে। যদিও সে পৃথিবীকে পুরোপুরিভাবে ঠিক করতে পারেনি, কিন্তু হয়তো তার এই মহান কাজের জন্য হাজার হাজার মানুষের জীবন বেঁচে গিয়েছে। আর তাদের মধ্যেই কেউ হয়তো একদিন পৃথিবীকে ঠিক করার জন্য এভাবেই নিজের জীবন বাজি রাখবে। এরপর একদিন হয়তো সূচনা হবে আরও এক নতুন পৃথিবীর। তো গল্পটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।